আজ আমি কথা বলবো রবীন্দ্রসঙ্গীতে মনোধর্মা यानी कि ইম্প্রোভাইজেশন। ইম্প্রোভাইজেশন ঠিক মনোধর্মার কাউন্টার পার্ট কথা নয়, কিন্তু তবুও কিছু বলবার নেই, তাই ইম্প্রোভাইজেশন এই কথাটা বলেই আমাকে সবাইকে বোঝাতে হবে হোয়াট ইজ মনোধর্মা, বিকজ দ্য টার্ম মনোধর্মা ইজ অনলি ইউজড ইন কার্নাটিক মিউজিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনোধর্মা কিন্তু সমস্ত গানেই আছে। সমস্ত গান হিন্দুস্তানিতে আমরা যে বিস্তার করি, আমরা যাই করি, সেটা কিন্তু মনোধর্মা, অর্থাৎ ইম্প্রোভাইজেশন, সহজ কথায় বলতে গেলে। তো সেই নিয়ে আমি আজকে কথা বলছি। এমন প্রচুর গান আছে রবীন্দ্রনাথের, যে গানগুলো শুনলে মনে হয় গানটা শুরু হয়ে শেষ হয়ে গেল, এবং গানের মধ্যে একটা ইনকমপ্লিটনেস আছে। অ্যান্ড দেয়ার আর মেনি কমপ্লিট সংস অ্যাজ ওয়েল। সেগুলোতেও মনোধর্মা করতে করা যায়, লোকে করে, এবং আমিও করি, যেটাকে আমি প্যারালাল ভার্সন বলি, বা ইম্প্রোভাইজ ভার্সন বলি, বা মনোধর্মা ভার্সন বলি। তো আমি কয়েকটা গানের কথা বলবো, যেগুলোতে আমার সবসময় মনে হয়েছে এই গানগুলো মনোধর্মা চাই। মনোধর্মা না করলে গানগুলো মনে হয় ইনকমপ্লিট। যেমন খুব ফেমাস গানের মধ্যে আমি একটা গানের কথা বলবো, সেটা হচ্ছে ও কেন ভালোবাসা জানাতে আসে। এই গানের বিষয়ে একটা কথা বলে রাখি, গানটা স্বরলিপি ওয়াইজ কিন্তু ও ও কেন ভালোবাসা এটাই আছে, কেনতে শোন, কেনর ক্যাতে শোন, কিন্তু সবাই গায় ও কেন ভালোবাসা ভাতে সোম পড়ে। যাই হোক, যে কোনোটাই হোক, দুটো ভার্সনই প্রচলিত আছে। তো এই গানটা আমার ছোটবেলা থেকেই মনে হতো, গানটা এত সুন্দর একটা গান, কিন্তু একটা দাদরা অঙ্গের গান। সেই গানটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং আরেকটা জিনিস, একই মানে অন্তরাটা আবার রিপিট করা হচ্ছে, একই জিনিস পচিয়ে পচিয়ে গিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে গিয়ে গানটাকে বড় করা হচ্ছে। তো এটা তো মনোধর্মা ভার্সন গেয়েছেন অজয় চক্রবর্তী। আমি তো বলবো যে এই গানটার যদি সত্যিই কেউ ভালো ইম্প্রোভাইজ করে থাকে, কেউ মনোধর্মা করে থাকে, সেটা অজয় চক্রবর্তীই করেছে। আমি অন্যান্য গানের বিষয়ে যাব না, কিন্তু এই গানটার কথা তো আমি বলবো। এবং উনি রবীন্দ্রসঙ্গীতে যে প্যারালাল ভার্সন গান, যেমন মনোধর্মা ভার্সন গান, সেগুলো সত্যিই খুব সুন্দর, এত ভালো ইম্প্রোভাইজেশন, কিন্তু মানে মানে গানগুলো ডিমান্ড করছে। আমি ওনার খেয়াল প্রসঙ্গে যাব না, অন্য কিছুর প্রসঙ্গে যাব না। তো সেগুলো আমার কেমন লাগে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যদি সত্যি মনোধর্মা ভার্সন কেউ আজ অব্দি প্রথম গেয়ে থাকে এবং সেটা সুন্দর হয়, সামঞ্জস্যপূর্ণ হয়, সেটা উনি। তো সেই প্রথম আমার আইডিয়া আসে যে ওয়াও, দিস ইজ আ গ্রেট ওয়ে টু সিং দিস সং। তো এরকম প্রচুর গান আছে। ধ্রুপদাঙ্গের গানগুলো যদি কেউ বাণী, তবধায়, এগুলোতে যদি কেউ উপাচ করতে চায়, করতেই পারে। যদি কেউ পারে, সে করতেই পারে। কারো যদি মাথায় আসে, সে করতেই পারে, ঠিক আছে। এবং যেগুলো না করলেই নয়, সেই রকম আরেকটা গানের আমি কথা বলবো, সেটা হচ্ছে বুঝিওই সুরে ডাকিল মোরে। 4 লাইনের একটা গান, এত সুন্দর একটা গান, মনে হয় যেন এই শুরু হলো শেষ হয়ে গেল। তো এই গানটাকে যদি একটু বড় করে গাওয়া যায়, এটা এমনি ঠুমরি অঙ্গের গান। সাধারণত রবীন্দ্রসঙ্গীত যেমন হয়, এই গানের সুর ঠিক সেরকম নয়। হ্যাঁ, এই গানের মধ্যে একটা ঠুমরির মতো একটা ব্যাপার আছে। তো এমন গানগুলো যেগুলো দাদরা অঙ্গের গান, ঠুমরি অঙ্গের গান, সেগুলোকে তো মনোধর্মা করাই যায়, সেগুলোর মনোধর্মা তো করাই যায়। এর মধ্যে তো কোনো অন্যায়ের কিছু নেই। গানটাকে আরো সুন্দর করে সাজিয়ে যদি বড় করে গাওয়া যায়, যে গানটা 1 মিনিটে শেষ হয়ে যায়, সেই গানটাকে যদি 5 মিনিট গাওয়া যায় এবং সুন্দর করে গাওয়া যায় মনোধর্মা দিয়ে, যেভাবে ঠুমরি গাওয়া হয় সেভাবে যদি গাওয়া হয়, গানগুলো আরো সার্থক হয়ে ওঠে। এবং রবীন্দ্রনাথের যে আধুনিক ধরনের গান আছে, সেগুলোতেও যদি কেউ ইম্প্রোভাইজ করতে পারে, খুব ভালো। তো রবীন্দ্রনাথের গানে
অনেকে এটা নিয়ে খুব ইয়ে করে, এই তো খোদার উপর খোদকারি করা হচ্ছে, রবীন্দ্রনাথের গানে কেন এত কিছু করা হচ্ছে, কেন করা হবে না, সমস্ত গানে করা হচ্ছে। আজকে নজরুলগীতি কিন্তু ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ বন্দিশ। নজরুলগীতিকে সবসময় বন্দিশ হিসেবেই ট্রিট করা হয়, যে কোনো গানকে যে যার মতন করে গায়। এবং আর কম্পোজিশন সিঙ্গিং ইজ ইটসেলফ মনোধর্মা, নট অলওয়েজ বাট মেনি আ টাইমস। তো এখানে আমি বলবো যে নজরুল গীতি বা নজরুল সঙ্গীত, গীতি বলাটা অনেক ছোট করা হয়ে যায়। এই নজরুল সঙ্গীতে যেমন ইম্প্রোভাইজ করে গাওয়া হয়, যেমন মনোধর্মা করে গাওয়া হয়, ঠিক সেভাবে রবীন্দ্রসঙ্গীত কেন গাওয়া যাবে না মনোধর্মা করে? অবশ্যই গাওয়া উচিত। গানগুলোর স্বার্থে প্রচুর গান আছে, কটা গানের কথা বলবো আমি। 4 লাইনের গান, সুন্দর সুন্দর 4 লাইনের গান, তো সেটাকে যদি আমি বড় করে গাই, 4 লাইনের গান কেন? আজকে আমাদের ঠুমরি কেন 4 লাইনের হয়? আজকে আমাদের খেয়ালের বন্দিশ কেন 4 লাইনের হয়? বিকজ অফ সেটাকে বাড়ানো হবে, বিকজ অফ সেটাকে আধ ঘন্টা ধরে না হোক 15 মিনিট ধরে অন্তত গাওয়া হবে, সেটাকে বাড়ানোর রাস্তা বার করা হয়। দ্যাট ইজ কল্ড মনোধর্মা। তো এই যে 4 লাইনের যে গানগুলো, এর মধ্যে তো মনোধর্মার অলরেডি প্রলোভন আছে। কারণ এই গানগুলো তৈরি হয়েছে কোনো কোনো ঠুমরির থেকে ইন্সপায়ার্ড হয়ে, বা কোনো ওই মানে ইন্সপায়ার্ড, যাই হোক, কোনো কোনো বন্দিশ থেকে নকল করে, কপি করে। তো খেয়াল অঙ্গের গান তো অবশ্যই, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, মানে তারানা অঙ্গের গান। তো এগুলোতে তো মনোধর্মার মানে প্রলোভন আছে, কিন্তু মনোধর্মা সঙ্গীত এগুলো, তাহলে কেন তাতে মনোধর্মা হবে না? সেটা বাংলা কথা বসানো হয়েছে, বাংলা কথা তো রবীন্দ্রনাথের আগেও কত লোক বসিয়েছে, তারাও তো মনোধর্মা রেখেছে। এবং রবীন্দ্রনাথের আগে পরে প্রচুর মানুষ গান বাজনা লিখেছেন, করেছেন, নকল গান বাজনা, মানে ভাঙা গান, বান্দিশের নকল করে। নজরুল গীতিও তো তাই। তো সেটাতে যদি মনোধর্মা করা যায়, why not in রবীন্দ্রসঙ্গীত? হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট রবীন্দ্রসঙ্গীত? অনেক বলে বাণী, বাণী, তাহলে কোন গানে বাণীটা প্রধান নয়? নজরুল গীতির গান বাণী প্রধান নয়? অবশ্যই প্রধান। নজরুল গীতি কথাবার্তা ফালতু কথা? রবীন্দ্রনাথের সব গান কি ঠিকঠাক কথা, উৎকৃষ্ট কিছু কথা? আজকে আচ্ছা, এই গানটা যদি ধরা হয়, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চলা, ইজ ইট ভেরি উৎকৃষ্ট লিরিক? তো বলতে পারবে এটা খুব উৎকৃষ্ট কিছু লিরিক না? এরকম প্রচুর গান আছে যেগুলোকে মানে যা খুশি তাই করে মিলিয়ে দেওয়া হয়েছে, যা খুশি তাই ভাবে করা হয়েছে। সব গান এমন কিছু উৎকৃষ্ট না। আরেকটা কথা, সেই উৎকর্ষ, কথার উৎকর্ষকে মেনটেন করেই মনোধর্মা করা হবে। হ্যাঁ, কেন বন্দিশও কিন্তু আমরা কথাকে মেনটেন করেই মনোধর্মা করি, কৃতিতেও কিন্তু, কীর্তনামেও কিন্তু আমরা কথাকে মানে প্রাধান্য দিয়েই কিন্তু তার নেরাবল হয়। হ্যাঁ, তো সেভাবেই কিন্তু তার মনোধর্মা হয়। রবীন্দ্রসঙ্গীত তো সেভাবে করা হবে, বুঝে শুনে করতে হবে। আচ্ছা, বাণীতা বোধায়েরও তো পাঠ হতে পারে, আচ্ছা বাণীতা বোধায়েরও তো উপাজ হতে পারে। ধরা যাক বেণী নিরাখাতা ভুজাঙ্গা, তো এটার বাংলা তো মানি তো বোধহয়, যদি যদি আমি করাই যদি হয় ভাবে, বেণী নিরাখাতা ভুজাঙ্গা পাতাল গয়ো, এটা যদি করা যায় তাহলে বাণী তো বোধায় অনন্ত গগনে গগনে বা। তো আমি যেহেতু নিয়ে বসে নেই, তাহলেও গাইছি না, আগে পরে হতে পারে, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে তো মনোধর্মা হতেই পারে। বা ধরা যায় যে গানটার কথা বলছিলাম, বুঝি ওই সুদূরে, বুঝি ওই সুদূরে ডাকিল মোরে নিশীথেরি সমীরণ হায় হায়
বুঝিও শুধু। এবার যদি আমি মনোধর্মায় যাই, ডাকিল মোরে বুঝিও শুধু বুঝিও, এই এলো মুখরা। ঠিক যেমন হবে নদিয়া কিনারে মোরা গাঁও, তুমিও ঘনশ্যাম রে নদিয়া কিনারে মোরা গাঁও। তারপর কি করি আমরা, বল বানাও করি, নদিয়া কিনারে মোরা গাঁও, নদিয়া কিনারে মোরা গাঁও। তো এ তো যাতে বাঁধা, কিন্তু বুঝিও সুদূরে তো মুক্ত ছন্দ, তা আরো স্কোপ বেশি। বুঝিও শুরু রে, এটা মুখরা। ডাকেল মোরে, তো কত কি করা যায়। দেয়ার আর পসিবিলিটিস, যেগুলোকে আমরা প্রহিবিট করে রেখে দিয়েছি, আমরা বন্ধ করে রেখে দিয়েছি। মানেও থাকবে, মনোধর্মও থাকবে, মানেও থাকবে, ইম্প্রোভাইজেশনও থাকবে। কেন থাকবে না? গানগুলো তো 4 লাইনের গান, 4 লাইনের গান মানেই তার মধ্যে একটা মনোধর্মার প্রলোভন আছে। তো সেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাকি যে গানগুলো আছে সেগুলো তো মনোধর্মা করলেও চলে, না করলেও চলে, কিন্তু এই গানগুলো কোথাও মনোধর্মা না করলে খুব ইনকমপ্লিট শোনায়। তাই কিছু কিছু গানের জন্য মনোধর্মাকে বাধ্যতামূলকভাবে কিছু যদি করে, মানে করাই জন্য এটা বাধ্যতামূলকই হয়ে যায়। মানে যে গান এত ছোট, হ্যাঁ, সেটার জন্য তো মনোধর্মা বাধ্যতামূলক হয়ে যায়।